ছোট্ট ঘরটার দরজায় একটা কাগজের টুকরো ঝুলছে। কাগজটার ওপরে পেন্সিলে লেখা পার্টি কমিটি। এই ঘরে কমরেড ইগনাসিয়েভা তার চিরাচরিত শান্ত আর সুস্থির ভঙ্গিতে বসে আছে। ইগনাতিয়েভা আর দোলিনিকের ওপরেই সোভিয়েত সরকারের বিভিন্ন সংগঠন গড়ে তোলবার ভার দিয়েছে রাজনৈতিক দপ্তর। একদিনের মধ্যেই ডেস্কে বসে গেছে অফিসের কর্মীরা। টাইপরাইটারে উঠেছে ব্যস্ত খটাখট আওয়াজ। একটা সরবরাহ বিভাগ সংগঠিত হয়েছে পিজিকির নেতৃত্বে। অত্যন্ত চটপটে আর কর্মতৎপর লোক সে। আগে ছিল স্থানীয় চিনি কলের সহকারী মিস্ত্রি। শহরে এখন সোভিয়েত সরকার ভালোভাবে কায়েম হবার পরে সে সুদৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কোমর বেঁধে নেমেছে চিনি কলের মালিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই মালিকদের ইদানিং একটু খারাপ সময় যাচ্ছে। বলশেভিকদের ওপরে নিদারুণ ঘৃণা মনে চেপে রেখে তারা সুযোগের প্রতীক্ষায় রয়েছে। চিনি কলের শ্রমিকদের এক সভায় সে সমস্ত অবস্থাটা রুক্ষ আর বেপরোয়া ভাষায় সংক্ষেপে ব্যক্ত করল। আগেকার অবস্থা আর আমরা ফিরাইতে দিমু না। টেবিলের ওপর একটা ঘুষি মেরে সে পোলিশ ভাষায় ঘোষণা করল, আমাগো বাপ দাদারা আর আমরা জীবন ভর প্রতীকীদের কাছে ঢের গোলামি করেছি। ওদের জন্য আমরা রাজবাড়ি তৈরি করে দিয়েছি, আর মহামান্য কাউন্ট মশাই তার বদলে আমাদের প্যাড ভাতা দিয়েছে, যাতে নেহাত আমরা একেবারে না খেয়ে মারা না পড়ি। গতকাল ধরে এসব প্রতীকী কাউন্ট আর সাংঝুকো রাজপুত্তরেরা আমাদের ঘাড়ে চেপে বেরিয়েছে। রাশিয়ান আর ইউক্রেনিয়ান মজুরদের মতোই পোলিশ মজুরদের রক্ত এই কাউন্ট পতুকি শুষছে। আর এখন কিনা এই পতকির দালালেরা সেই সমস্ত শ্রমিকদের মধ্যে গুজব ছড়াচ্ছে যে সোভিয়েত সরকার তাদের শক্ত মুঠোয় বেঁধে জবরদস্তি শাসন চালাবে। রেড, এইটা একটা জঘন্য মিথ্যা কথা। বিভিন্ন জাতির খেটে খাওয়া মানুষরা এর আগে আর কখনো এতখানি আজাদি পায়নি। মজুররা সব ভাই ভাই, আর এই ভদ্রলোকগুলোকে আমরা শিগগিরই ঠান্ডা করে দেব, ঠিক যেন আমরা ওদেরকে ঠান্ডা করে দেব। বক্তৃতা মঞ্চের বেড়াটার ওপরে সজোরে নেমে এলো তার ভারী হাতটা। ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি বাঁধিয়েছে কারা? শত শত বছর ধরে রাজা রাজরারা পুলিশ চাষিদের পাঠিয়েছে তুর্কি চাষিদের বিরুদ্ধে লড়াইয়ে। ওরাই বরাবর এক দেশের বিরুদ্ধে আরেক দেশকে উস্কিয়ে এসেছে। এই নিদারুণ খুনোখুনি আর দুঃখ দুর্দশার কথাটা ভেবে দেখো একবার। তাতে লাভের করি গুনছে কারা? কিন্তু এই সবই বন্ধ হয়ে যাবে শিগগিরই। সুযোগগুলোর দিন ফুরিয়ে এসেছে। এবার বলশেভিকরা এমন একখানা আওয়াজ তুলেছে যা শুনে ভয়ে আটকে উঠছে বুর্জোয়াদের দিল। দুনিয়ার মজদুর এক হও, এই আওয়াজই আমাদের মুক্তি কমরেড, আমাদের সুখী ভবিষ্যতের সেই সুদিনের আশা, যেদিন তামাম মজদুর ভাই ভাই হবে। কমরেড, সবাই এসো, যোগ দাও কমিউনিস্ট পার্টিতে। পুলিশ গণতন্ত্র গড়ে উঠবে একদিন। সেটা হবে খেটে খাওয়া জনসাধারণের গণতন্ত্র, যেখানে প্রতীকীদের কোনো ঠাঁই রাখবে না। ওদের তখন নিশ্চিহ্ন করে দিয়ে আমরাই হব সেই সোভিয়েত পোল্যান্ডের মালিক। তোমরা তো সবাই ব্রনিক তাসচিনস্কিরা জানো। বিপ্লবী কমিটি তাকেই আমাদের কারখানার কমিশন নিযুক্ত করেছে। আমরা কিছুই ছিলাম না, কিন্তু এইবার আমরাই সব হব। কমরেড, আমাদের আনন্দের দিন আসতেছে, শুধু সাবধানে থাকতে হবে কমরেড। চোরাগোপ্তা সাপগুলার হিস হিসানিতে কান দিও না। মজদুরদের আদর্শে আমাদের বিশ্বাস অটুট রাখতে হবে, তাইলেই আমরা দুনিয়ার তামাম মানুষের ভ্রাতৃত্ব গড়ে তুলতে পারবো। সহজ সরল এই শ্রমিকটির হৃদয় থেকে আবেগ আর আন্তরিকতার সঙ্গে উচ্চারিত হলো কথাগুলি। শ্রোতাদের মধ্যে তরুণ যারা, তাদের সোৎসাহ হাততালির মধ্যে সে নেমে এলো বক্তৃতার জায়গাটা থেকে। প্রবীণ শ্রমিকরা কিন্তু কিছু বলার আগে ইতস্তত করতে লাগলো। কে জানে, কালই হয়তো বলশেভিকদের এই শহর ছেড়ে চলে যেতে হতে পারে। আর তারপরে যারা রয়ে যাবে তাদেরই শেষে এই সব গরম গরম কথাবার্তাটির প্রত্যেকটির জন্য চড়া দাম দিতে হবে। ফাঁসির হাত থেকে বাঁচা গেলেও চাকরিটি যাবে নিশ্চয়ই। শিক্ষা বিভাগের কমিশনার ছিমছিমে সুঠাম চেরনোপিস্কি এই অঞ্চলের শিক্ষকদের মধ্যে এ পর্যন্ত একমাত্র লোক যে বলশেভিকদের পক্ষে যোগ দিয়েছে। বিপ্লবী কমিটির বাড়িটার ঠিক উল্টো দিকেই
বিশেষ কাজের জন্য তৈরি দলটির ঘাঁটি। এরই লোকেরা বিপ্লবী কমিটির বাড়িতে ডিউটি দিচ্ছিল। রোজ রাত্রে বাড়িটাতে ঢোকার মুখে বাগানে একটা ম্যাক্সিম মেশিন গান খাড়া থাকে, আর পেছনটায় আটকে থেকে ঝোলে একটা এবড়ো খেবড়ো টোটার পাত। রাইফেলধারী দুজন শান্ত্রী তার দুপাশে পাহারা দেয়। বিপ্লবী কমিটিতে যাবার পথে কমরেড ইগনাশিয়েভা এই দুজনের মধ্যে একজন তরুণ লাল ফৌজি সৈনিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কত বয়স হয়েছে তোমার কমরেড? 17 চলছে। এখানেই থাকো? লাল ফৌজের ছেলেটা হাসলো, হ্যাঁ, আমি সবে পরশুদিন লড়াইয়ের সময় লাল ফৌজে ঢুকেছি। তার মুখখানা ভালো করে লক্ষ্য করল ইগনাশিয়েভা। তোমার বাবা কি করেন? ইঞ্জিন চালকের সহকারী। এমন সময় আরেকজন সামরিক পোশাক পরা লোকের সঙ্গে দলিনিক এসে পড়ল সেখানে। ইগনাশিয়েভা দলিনিকের দিকে ফিরে বলল, এই যে কমসমলের জেলা কমিটির ভার দেবার মতো ঠিক ছেলেটিকে খুঁজে বের করেছি, এখানকারই ছেলেও। দলিনিক তাড়াতাড়ি চোখ ফেরালো সার্জির দিকে। এই ছেলেটি সার্জি। ও আচ্ছা, তুমি তো জাখরের ছেলে না? ঠিক আছে, এখন যাও দেখি ছোটদের মধ্যে একটা সাড়া জাগিয়ে তোলো তো। বিস্ময়ের সঙ্গে সার্জি তাকালো তাদের দিকে। কিন্তু আমাদের ফৌজি দলের কি হবে? সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পেছন ফিরে দলিনিক বলল, আরে ও ঠিক আছে, আমরা ব্যবস্থা করবো খোঁজ। দুদিন পরেই বিকেলের দিকে ইউক্রেনীয় তরুণ কমিউনিস্ট দলের স্থানীয় শাখা স্থাপিত হলো। শহরের বুকে হঠাৎ যে নতুন জীবনের স্পন্দন জেগে উঠে দ্রুত ছড়িয়ে পড়েছে চারিদিকে, তারই কেন্দ্রে ঝাঁপ দিল সার্জি। তার সমস্ত অস্তিত্বকে এটা এমন সমগ্রভাবে আচ্ছন্ন করল যে সে এত কাছে থেকেও তার পরিবারকে ভুলে গেল। সার্জি ব্রুজাক এখন একজন বলশেভিক। এই নিয়ে বোধহয় 100 বার সে ইউক্রেনীয় কমিউনিস্ট পার্টির দেওয়া পরিচয়পত্রখানা পকেট থেকে বার করে দেখল। তাতে সার্জিকে কমসমলের সভ্য আর কমসমল কমিটির সম্পাদক হিসেবে মনোনয়নের কথা লেখা। এতেও যদি কেউ কোনো রকম সন্দেহ প্রকাশ করে, তাহলে তার রয়েছে প্রিয় বন্ধু পাভেলের উপহার দেওয়া সেই ভারী আর জবরদস্ত রিভলভারটা, হাতে তৈরি ক্যাম্বিসের খাপের মধ্যে তার কর্তার কোমর বন্ধনীর সঙ্গে ঝোলানো। এটা নিশ্চয়ই রীতিমতো নির্ভরযোগ্য একটা পরিচয়পত্র। আহা, পাভলুস্কাটাই এখন এখানে নেই। বিপ্লবী কমিটির দেওয়া নানান কাজে সার্জির দিনগুলো কাটছে। আজও ইগনাশিয়েভা তার অপেক্ষায় ছিল। রেল স্টেশনে আঞ্চলিক রাজনৈতিক বিভাগে গিয়ে বিপ্লবী কমিটির জন্য খবরের কাগজ আর বইপত্র নিয়ে আসার কথা তাদের। বাড়িটার বাইরের রাস্তায় তাড়াতাড়ি বেরিয়ে আসতেই সার্জি দেখে রাজনৈতিক বিভাগের একজন লোক একটা মোটর গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। ইউক্রেনের প্রথম আঞ্চলিক সোভিয়েতের রাজনৈতিক বিভাগের সদর দপ্তর বসেছে স্টেশনের রেল কামরাগুলি জুড়ে। সেখানে যাবার পথে দীর্ঘ সময়টা ইগনাশিয়েভা সার্জিকে অনবরত প্রশ্ন করে চলল, কিরকম চলছে তোমার কাজকর্ম? সংগঠনটা ইতিমধ্যে গড়ে তুলেছ তো নাকি? তোমার বন্ধু মজুরদের ছেলে মেয়েদের কমসমলে যোগ দেবার জন্য রীতিমতো উৎসাহ দিতে থাকো। শিগগিরই একদল তরুণ কমিউনিস্টের দরকার পড়বে আমাদের। কালই আমরা একটা খসড়া তৈরি করে কমসমলে যোগ দেবার জন্য প্রচারপত্র ছাপব। তারপর এই থিয়েটার ঘরটার এখানকার তরুণদের নিয়ে বড় রকম একটা সমাবেশের ব্যবস্থা করা যাবে। রাজনৈতিক বিভাগে গিয়ে আমি উস্তিনোভিচের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিচ্ছি, চল। যতদূর জানি ও এখন তরুণদের মধ্যে কাজ চালাচ্ছে। দেখা গেল উস্তিনোভিচ 18 বছর বয়সী একটি মেয়ে, ছোট করে ছাঁটা কালো চুল, সরু চামড়ার কোমর বন্ধনী আঁটা খাকি কাপড়ের কুর্তা পরা। সার্জিকে সে তার কাজের অনেকগুলো রীতিনীতি বাতলে দিল, তাকে সাহায্য করবে বলে কথা দিল। সার্জি চলে আসার সময় সে তাকে বই আর কাগজপত্রের মস্ত বড় একটা বান্ডিল দিল। এগুলির মধ্যে একটা বিশেষ বই গুরুত্বপূর্ণ, কমসমলের কার্যক্রম আর নিয়মকানুন ছাপা আছে তাতে। বিপ্লবী কমিটিতে সেদিন একটু বেশি রাতে ফিরে এসে সার্জি দেখে ভালিয়া তার জন্য অপেক্ষা করছে। সার্জিকে দেখেই চেঁচিয়ে উঠল সে, এভাবে বাড়ি ছাড়া হয়ে থাকার মানে কি? লজ্জা করে না তোর? কেঁদে কেঁদে মার চোখ গেল, বাবা তো ভীষণ চটে আছে তোর ওপর, ভয়ানক একটা বকাবকি করবে কিন্তু। না না, তা হবে না, সার্জি তাকে আশ্বাস দিল। বাড়ি যাবার সময় পাচ্ছি না মোটে, সত্যি আজ রাত্রেও যেতে পারবো না। তুই এসেছিস ভালোই হয়েছে, কথা আছে তোর সঙ্গে, চল ভেতরে যাই। ভালিয়া যেন চিনতেই পারছে না ভাইকে।
রীতিমতো বদলে গেছে স্যারজি। উৎসাহে উদ্দীপনায় অস্থির হয়ে উঠেছে। ভালিয়া বসতে না বসতেই স্যারজি সরাসরি কথাটা পারল। শোন ভালিয়া, ব্যাপারটা হচ্ছে তোকে কমসমলে যোগ দিতে হবে। সেটা কি জানিস না বুঝি না? তরুণ কমিউনিস্টদের দল। এখানে এটার কাজকর্ম আমি চালাচ্ছি, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, এইটা দেখ। কাগজটা পড়ার পর ভালিয়া অবাক চোখে তাকালো ভাইয়ের দিকে। কমসমলে এসে আমি কি করব? দুহাত বাড়িয়ে দিল স্যারজি ওর দিকে। বিস্তার করবার কাজ আছে ভাই, আমাকেই দেখ না, এত কাজ করতে হয় যে রাতের পর রাত জাগতে হয়। প্রচার চালাতে হবে আমাদের। ইগনাসিয়েভা বলেছেন শিগগিরই থিয়েটার ঘরটায় আমাদের এক সভার ব্যবস্থা করে সোভিয়েত সরকার সম্বন্ধে বলতে হবে। আমাকে বক্তৃতা দিতে বলেছেন তিনি। এটা কিন্তু ঠিক হবে বলে মনে হচ্ছে না, জানিস। বক্তৃতা কি করে দিতে হয় কিছুই জানি না আমি। নির্ঘাত সব ঘুলিয়ে টুলিয়ে ফেলবো। আচ্ছা, তাহলে তোর কমসমলে আসার কি ঠিক বুঝতে পারছি না কি জবাব দেব। মা তো একেবারে খেপে যাবে। তাহলে মার জন্য ভাবতে হবে না। পিড়াপিড়ি করতে লাগলো স্যারজি। মা তো এসব বোঝে না, শুধু ছেলে মেয়েদের কাছে আগলে রাখতে পারলেই হলো। কিন্তু সোভিয়েতের বিরুদ্ধে তো মার কিছু বলার নেই, বরং মা তার পক্ষেই। কিন্তু মা চায় লড়াইটা করুক অন্য লোকের ছেলেরা। এটা কি ঠিক? ঝুকরাই কি বলেছিল আমাদের মনে আছে তো? আর পাভেলকে দেখ, সে তার মায়ের কথা ভেবে কিন্তু ইতস্তত করেনি। এখন সময় এসে গেছে, আমাদের মতো তরুণদের লড়াইয়ে সামিল হতেই হবে, জীবনকে নতুনভাবে গড়ে তোলার দাবি নিয়ে। তুই নিশ্চয়ই নারাজ হবি না ভালিয়া? কি চমৎকার হবে ভেবে দেখ। তুই মেয়েদের মধ্যে কাজ করবি আর আমি কাজ চালাবো ছেলেদের সঙ্গে নিয়ে। ও দাঁড়া, ভালো কথা মনে পড়লো। আমি আজই ওই লাল চুলো ক্লিমকা শয়তানটার সঙ্গে একটা বোঝাপড়া করব। কি বলিস ভালিয়া? তুই তাহলে আসছিস আমাদের দলে নাকি? এই ছোট্ট বইটা আছে কাছে, এর মধ্যেই সব বলা আছে। কমসমলের নিয়মকানুন ছাপা সেই পুস্তকটি পকেট থেকে বের করে স্যারজি ভালিয়াকে দিল। ভাইয়ের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে নিচু গলায় জিজ্ঞেস করলো, কিন্তু পেতলিউড়ারা যদি আবার ফিরে আসে তাহলে? এ প্রশ্নটা এ পর্যন্ত স্যারজির মনে আসেনি। দু এক মুহূর্ত সে কথাটা ভেবে নিল, তারপর বলল, আর সকলের সঙ্গে তাহলে আমাকেও অবশ্য শহর ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তুই কি করবি? ঠিক, তাহলে মা ভয়ানক কষ্ট পাবে। কিছুক্ষণ চুপ করে রইল সে। আচ্ছা সেরিওজা, মাকে আর বাবাকে কিছু না জানিয়ে তুই আমাকে কমসমলে সভ্য করে নিতে পারিস না? শুধু তুই জানবি আর আমি জানবো, তাতে আমার কাজ করে যাওয়াটা কিছু আটকাবে না। সেটি সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, তোর কথাটা ঠিক মনে হচ্ছে ভালিয়া। এমন সময় ইগনাসিয়েভা ঘরে ঢুকল। কমরেড ইগনাসিয়েভা, এই আমার ছোট বোন ভালিয়া। আমি এইমাত্র ওকে কমসমলে যোগ দেবার কথা বলছিলাম। কমসমলের সভ্য হিসেবে ও বেশ ভালোই হবে, কিন্তু আমাদের মা গণ্ডগোল বাঁধাতে পারে। কাউকে না জানিয়ে কি ওকে সভ্য করে নেওয়া যেতে পারে? আমাদের শহর ছেড়ে দিতে হতে পারে, জানেনই তো। আমি অবশ্য ফৌজের সঙ্গে চলে যাব, কিন্তু ভালিয়ার ভয় মার পক্ষে সেটা সওয়া কঠিন হবে। চেয়ারের একধারে ইগনাসিয়েভা গভীর মনোযোগের সঙ্গে শুনল কথাটা। স্যারজির সঙ্গে সে একমত হলো। হ্যাঁ, সেইটি সবচেয়ে ভালো হবে। সারা শহর জুড়ে যে পোস্টার লাগানো হয়েছে তারই আহ্বানে কিশোর কিশোরীরা ভর্তি করে তুলেছে থিয়েটার ঘরটা। তাদের উত্তেজিত কলরবে জায়গাটা মুখর। চিনি কলের শ্রমিকদের ঐকতান বাদন চলেছে। সমবেত শ্রোতাদের দলে আছে প্রধানত স্থানীয় স্কুল দুটির ছাত্রছাত্রীরা। সভায় বক্তৃতা শোনার চেয়ে শেষের দিকে যে গান বাজনা হবে সেইটার প্রতিই তাদের বেশি আগ্রহ। শেষ পর্যন্ত পর্দা উঠল। ইউক্রেনীয় পার্টি কমিটির সেক্রেটারি কমরেড রাজিন এইমাত্র শেপতোভকা শহরে এসে পৌঁছিয়েছে। সে মঞ্চের ওপর আসতেই সকলের চোখ গিয়ে পড়ল এই খাটো ছিপছিপে গরনের ছোট তীক্ষ্ণ নাকওয়ালা মানুষটির দিকে। সবাই গভীর মনোযোগের সঙ্গে তার বক্তৃতা শুনল। গোটা দেশ জুড়ে যে সংগ্রামের জোয়ার জেগেছে তার কথা বলে সে দেশের তরুণদের আহ্বান জানালো কমিউনিস্ট পার্টিতে এসে সামিল হবার জন্য। ঝানু বক্তার মতোই সে বক্তৃতা দিয়ে গেল, কিন্তু কতকগুলি কথা সে একটু বেশি রকম পুনরাবৃত্তি করল, যেমন গোঁড়া মার্ক্সবাদী, উগ্রপন্থী সমাজবাদী ইত্যাদি। এইসব কথা শ্রোতারা ঠিক বুঝে উঠছিল না। তবু তার বক্তৃতার শেষে সবাই তাকে উচ্ছ্বসিত হাততালি দিয়ে অভিনন্দন জানালো।
তারপর তার পরবর্তী বক্তা সার্জিকে শ্রোতাদের কাছে পরিচিত করিয়ে দিয়ে সে বিদায় নিল। সার্জি যা ভয় করেছিল ঠিক তাই হলো। শ্রোতাদের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে সে কি বলবে ভেবে পেল না, থতমত খেয়ে গেল প্রথমটায়। এমন সময় সভানেত্রী হিসেবে ইগনাসিয়েভা তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসে তার টেবিলের সামনে আসন থেকে ফিসফিস করে বলল, প্রথমে কয়েকজন কর্মী নিয়ে একটা সেল গড়ে তোলার কথা এদের বলো। সঙ্গে সঙ্গে সার্জি তার বক্তব্যটা সরাসরি পারল। কমরেড, যা বলার তোমরা সবই শুনেছ। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জনগত কর্মীর একটা সেল গড়ে তোলা। প্রস্তাবের পক্ষে কারা আছো হাত তোলো। একটা নিস্তব্ধতা নেমে এলো শ্রোতাদের মধ্যে। উস্তিনোভিচ এগিয়ে এলো এই ফাঁকে। দাঁড়িয়ে উঠে সে বলে গেল মস্কোর তরুণরা কিভাবে সংগঠিত হয়ে উঠছে। ততক্ষণে সার্জি একপাশে দাঁড়িয়ে রইল, কি করতে হবে বুঝতে না পেরে। সেল গড়ে তোলার প্রস্তাবটায় শ্রোতাদের প্রতিক্রিয়া দেখে মনে মনে ভারী রাগ জমে উঠছিল তার। ভ্রুকুটি করে সার্জি তাকিয়েছিল সবার দিকে। উস্তিনোভিচের কথায় শ্রোতারা বিশেষ কান দিচ্ছে বলে মনে হচ্ছে না। সার্জি দেখতে পেল বক্তৃতা মঞ্চে উস্তিনোভিচের দিকে ব্যঙ্গ ভরা চোখে তাকিয়ে জালিভানভ কি যেন ফিসফিস করে বলল লিজা সুখারকোকে। উঁচু স্কুলের ওপরের শ্রেণীর মেয়েরা পাউডার মাখা মুখে সামনের সারিতে বসে আশেপাশে তির্যক চোখে তাকাতে তাকাতে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলছে। এক কোণে মঞ্চের পেছনে যাবার দরজাটার কাছে একদল লাল ফৌজের ছেলে বসে আছে। তাদের মধ্যে সেই তরুণ মেশিন গান গোলন্দাজটিকে সার্জি দেখতে পেল। মঞ্চের প্রান্তটার ওপরে বসে সার্জি অস্বস্তির সঙ্গে ছটফট করছে আর খোলাখুলি ঘৃণা ভরা চোখে তাকিয়ে দেখছে জাঁকালো পোশাক পরা লিজা সুখারকো আর আনা আদমভাস্কাইয়াকে। এরা দুজনে তখন সম্পূর্ণ নিঃসংকোচে তাদের ছেলে বন্ধুদের সঙ্গে গল্প জমিয়ে তুলেছে। কেউ তার কথায় কান দিচ্ছে না বুঝতে পেরে উস্তিনোভিচ তাড়াতাড়ি তার বক্তব্য শেষ করে নিয়ে বসে পড়ল। এরপর বক্তৃতা দিতে দাঁড়ালো ইগনাসিয়েভা। তার ধীর স্থির ব্যক্তিত্বের প্রভাবে অস্থির শ্রোতারা এবার মনোযোগী হয়ে উঠল। ইগনাসিয়েভা বলল, কমরেড, আজ এখানে যেসব কথা তোমাদের বলা হলো সেগুলো তোমাদের প্রত্যেককে আমি ভেবে দেখতে বলছি। আমি নিশ্চয়ই জানি তোমাদের মধ্যে বেশ কিছুজন শুধুমাত্র দর্শকের ভূমিকায় না থেকে বিপ্লবের সক্রিয় ভূমিকা নেবে। তোমাদের জন্য পার্টির দরজা সব সময় খোলা। যা হয় তোমরাই ঠিক করো। তোমাদের মতামত কি তাও আমরা জানতে চাই। কারোর কিছু বলার থাকলে তাকে মঞ্চের ওপরে এসে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আরেকবার নিস্তব্ধতা নেমে এলো ঘরে। তারপরে পেছনের দিকে একটা গলা শোনা গেল, আমি কিছু বলতে চাই। অল্প টেরা চোখ আর বাচ্চা ভালুকের মতো ঘাড়ে গর্দানে চেহারার মিশা লেভচুকভ নামে একটা ছেলে মঞ্চের উপরে উঠে এসে বলল, ব্যাপারটা যা শুনলাম তাতে বলশেভিকদের সাহায্য করাই আমাদের উচিত। আমাদের সম্পূর্ণ সমর্থন আছে। সেরিয়সকা আমাকে জানে, আমি কমসমলে সভ্য হব। উজ্জ্বল হয়ে উঠল সার্জির মুখ। মঞ্চের মাঝখানে লাফিয়ে পড়ে সে চেঁচিয়ে উঠল, দেখলে তো কমরেডরা, আমি বরাবর বলে এসেছি মিশা আমাদেরই একজন। ওর বাবা ছিল রেল লাইনের পয়েন্টম্যান, গাড়ি চাপা পড়ে মারা গেলেন, আর তাই ওরা লেখাপড়া শেখা হয়ে উঠল না। কিন্তু দেশের এই সময়ে কি করা দরকার সেটা বুঝবার জন্য মিশার উঁচু স্কুলে পড়তে যাওয়ার প্রয়োজন হয়নি। দারুণ একটা হইহল্লা উঠল হলের মধ্যে। সযত্নে বুরুশ করা চুলওয়ালা একটা তরুণ কিছু বলতে চাইল। ওকুশেভ তার নাম। স্থানীয় এক ওষুধ দোকানওয়ালার ছেলে, উঁচু স্কুলের ছাত্র। কর্তাটা টেনে ধরে সে শুরু করলো, মাফ করবেন কমরেডরা, আমাদের কি করতে বলা হচ্ছে সেটা ঠিক বুঝে উঠতে পারছি না আমি। আমাদের কি রাজনীতি করতে বলা হচ্ছে? তা যদি হয় তাহলে পড়াশোনা করব কখন? স্কুলটা তো ডিঙোতে হবে আমাদের নাকি? হ্যাঁ, এটা যদি কোনো খেলাধুলার সমিতি বা ক্লাব গড়ে তোলার ব্যাপার হতো, সেখানে জড়ো হয়ে আমরা পড়াশোনা করতে পারতাম, তাহলে অবশ্য আলাদা কথা ছিল। কিন্তু রাজনীতি করতে ঢোকা মানে পরে ফাঁসি কাঠে ঝোলার ঝুঁকি নেওয়া। এ কথা বলতে হচ্ছে বলে আমি দুঃখিত, কিন্তু এতে কেউ রাজি হবে বলে আমার মনে হয় না। মঞ্চ থেকে লাফিয়ে নেমে পড়ে তার নিজের জায়গায় গিয়ে বসবার সময় একটা হাসির রোল উঠল হলঘরে। পরবর্তী বক্তা সেই মেশিন গান গোলন্দাজটি। ক্রুদ্ধ ভঙ্গিতে কপালের ওপর টুপিটা টেনে নামিয়ে তীব্র দৃষ্টিতে শ্রোতাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল সে, এত হাসি কিসের? জানো আর যত সব। চোখ দুটো তার দুটুকরো জ্বলন্ত কয়লা। রাগে কাঁপছে তার সর্বাঙ্গ।
সজোরে একটা নিঃশ্বাস টেনে নিয়ে এসে বলল, ইভান জার্কি আমার নাম। বাপ্পা মরা ছেলে আমি, কোনোদিন দেখেনি তাদের। বাড়িঘর বলতে কিছু নেই, রাস্তার ধারে বড় হয়ে উঠেছি, রুটির টুকরো ভিক্ষে মেঘে ফিরেছি, আর বেশিরভাগ দিন কেটেছে উপোস দিয়ে। কুকুরের জীবন কেটেছে আমার। এই যে জীবন সম্বন্ধে তোমরা মায়ের আদুরে গোপালরা কিছু জানো না, হ্যাঁ কিচ্ছু জানো না। তারপরে সোভিয়েত সরকার কায়েম হলো, লাল ফৌজের লোকেরা আমাকে কুড়িয়ে নিয়ে দেখাশোনা করতে লাগলো। পুরো একটা পল্টন আমাদের তাদের পোষ্য হিসেবে নিয়েছে, জামা কাপড় দিয়েছে, লিখতে পড়তে শিখিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি যে একজন মানুষ, সেই শিক্ষা তারা আমায় দিয়েছে। তাদের জন্যই আমি আজ বলসেভিক হয়ে উঠেছি, আর মরবার দিনটি পর্যন্ত আমি বলসেভিক থাকবো। আমি হাড়ে হাড়ে জানি আমরা লড়াই করছি কিসের জন্য। আমাদের লড়াই আমাদের মতো এইসব গরিব মানুষদের জন্য, মজুরদের সরকার কায়েম করবার জন্য। তোমরা তো এখানে দাঁত বের করে হাসছো, হ্যাঁ? আর ওদিকে যে এই শহরের জন্য লড়াই করতে গিয়ে 200 জন কমরেড মারা পড়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে তারা, হ্যাঁ? বলতে বলতে ঝারকির গলা কেঁপে উঠল, টান টান করে বাঁধা বেহালার তারের মতো। হাসি মুখে প্রাণ দিয়েছে তারা আমাদের সুখের জন্য, আমাদের আদর্শের জন্য। দেশের সর্বত্র মানুষ প্রাণ দিচ্ছে প্রত্যেকটি লড়াইয়ের মোর্চায়, আর তোমরা এদিকে নাগরদোলায় চেপে ফুর্তির খেলায় মেতে আছো, হ্যাঁ কমরেড? হঠাৎ সভানেত্রীর টেবিলের দিকে ফিরে বলে উঠল সে, আপনারা এদের এসব কথা শুনিয়ে বৃথাই সময় নষ্ট করছেন। হল ঘরের দিকে একটা আঙুল বাড়িয়ে দেখালো সে। এরা সব আপনাদের কথা বুঝবে হয়েছে? মোটেই না। খালি পেটের সঙ্গে ভরা পেটের মিতালি হয় না। মাত্র একজন আজ এখান থেকে এগিয়ে এসেছে, তার কারণ সেও অনাথ, গরিবদেরই একজন। সভার দিকে তাকিয়ে প্রচন্ড ক্রোধে গর্জে উঠল সে। মরুকে যাক, তোমাদের না হলো আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের সঙ্গে এসে যোগ দেবার জন্য আমরা হাত জোর করিনি তোমাদের কাছে। জাহান্নামে যাও তোমরা সব শুদ্ধ। তোমাদের মতো লোকের সঙ্গে একমাত্র মেশিন গানের মারফতই কথাবার্তা চালানো যেতে পারে। শেষ ঘা দিয়ে সে মঞ্চ থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেল বেরিয়ে যাবার দরজাটার দিকে। সভার পরিচালনা করছিল যারা, তাদের মধ্যে আর কেউ ঐকতান বাদন শোনার জন্য শেষ পর্যন্ত রইল না। বিপ্লবী কমিটির ফেরার পথে সার্জি ক্ষোভের সঙ্গে বলল, সব ভণ্ডুল হয়ে গেল। সরকি ঠিকই বলেছে, ওই উঁচু স্কুলের ছেলেমেয়েদের পাল নিয়ে আমরা কিছু করে উঠতে পারবো না। শুধু হয়রানির চোটের আগে পাগল হওয়াই সার হবে। ইগনাসিয়েভা তাকে বাধা দিয়ে বলল, এতে আশ্চর্য হবার কিছু নেই কমরেড। এখানে শ্রমিক শ্রেণীর তরুণরা আসেইনি বলতে গেলে, বেশিরভাগই এসেছে এখানকার মধ্যবিত্ত ঘরের কিংবা বুদ্ধিজীবীদের ছেলেমেয়েরা, যত সব জালিয়াত চ্যাংড়ার দল। তোমাকে ওই চিনিকল আর করাত কারখানার মজুরদের মধ্যে কাজ চালাতে হবে। তবে এই সভাটা যে একেবারেই কোনো কাজের হয়নি তা নয়। ছাত্রদের মধ্যে কিছু খুব ভালো কমরেড যে আছে সেটা দেখতে পাবে। উস্তিনোভিচ ইগনেশিয়েভার সঙ্গে একমত হলো। সে বলল, দেখো সেরিওজা, আমাদের আদর্শটাকে, আমাদের স্লোগানগুলোকে প্রত্যেকের কাছে তুলে ধরাই আমাদের সবচেয়ে বড় কাজ। প্রত্যেকটি নতুন ঘটনা আর তাৎপর্যের দিকে পার্টি শ্রমিক সাধারণের দৃষ্টি আকর্ষণ করবে। আমাদের আরও বহু সভা, সম্মেলন, কংগ্রেস ইত্যাদির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক বিভাগ রেল স্টেশনের কাছে একটা গ্রীষ্মকালীন থিয়েটার খুলবে। 2-4 দিনের মধ্যেই একটা প্রচারের ট্রেন এখানে এসে পড়ার কথা। তখন আমাদের উঠে পড়ে লাগতে হবে কাজে। লেনিনের কথাটা মনে করে দেখো, জনসাধারণের বৃহত্তম অংশকে, কোটি কোটি খেটে খাওয়া মানুষকে সংগ্রামের মধ্যে টেনে আনতে না পারলে আমরা জয়ী হতে পারবো না। সেদিন রাত্রে সার্জি উস্তিনোভিচকে স্টেশনে পৌঁছে দিতে গেল। বিদায় নেবার সময় সে দৃঢ় মুঠ হয়ে উস্তিনোভিচের হাতখানা যতক্ষণ দরকার তার চেয়ে বরং একটু বেশিক্ষণের জন্যই চেপে ধরে রইল। উস্তিনোভিচের মুখে একটা ক্ষীণ হাসির রেশ খেলে গেল।